কখনো ভাবিনি তুমি আসবে এভাবে স্বপ্নের মতো করে, কখনো বুঝিনি এত মায়ায় আমাকে ভাবে জড়াবে। আমি অবুঝ হয়ে ছুটে চলে আসি তুমি গালে হাত রাখবে বলে। আমি বেহুশ হয়ে শুধু চেয়ে থাকি তোমার অবুঝ নয়নে। দেশে ফিরলে কবে? 5 দিন হলো। বয়সটা তাহলে বেরিয়ে গেল না? আমাকে দেখে কি তোমার তাই মনে হচ্ছে? চুলে পাক ধরেছে, এই তো প্রধান লক্ষণ বয়স বাড়ার। তাহলে তো আমিও বেঁচেই গেলাম। তোমারও একটু একটু পাক ধরেছে, হিসেবে তো তুমিও বুড়িয়ে গেছো। হসপিটালের ফাইলপত্র নিয়ে ঘোরাঘুরি করছো। তার বলতে। তবে হ্যাঁ, এখনো যে তোমার কথার ঝাঁজে পুরুষ মানুষের চোখের পানি ঝরে, সেটা আমি শিওর। বাহ, খুব ভালো তপু। ইন্টেলেকচুয়ালিটি তো ভালোই গ্রো করেছো, তা হবেই না কেন? স্টক মার্কেটের বেস্ট অ্যানালাইসিস্ট হতেই হবে। ইমপ্রেসিভ। মানে সব খবর রাখো তুমি? রাখতে হয় না? সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছেয়ে আছো, অটোমেটিক্যালি সব চোখে পড়ে। সে যাই হোক, কিন্তু মানে তোমার সার্চ অপশনে আমার নাম থাকবে এতটুকু আশা আমি করিনি। তুমি বরাবরই আনপ্রেডিক্টেবল। সেটা তুমি সব সময়। রাগ না করলে একটা কথা জিজ্ঞাসা করবো? তো বিয়ের পর কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? বোকার মতো কথা বলতেছো কেন? তুমি তো আমার হাজব্যান্ড, তুমি কেন তোমার উপর রাগ করবে বলো? না মানে তারপরেও আর কি, কি শুনছি যে বিয়ের পর নাকি মেয়েরা ভয়ঙ্কর হয়ে যায়, তাই যা শুনছো ভুল শুনছো। শোনো, বিয়ের পর হাজারো ছেলে হৃদয় ঝড় তোলা মেয়েটা অনেক লক্ষ্মী হয়ে যায়। তখন সে হাজব্যান্ডের জন্য কিচেনে যায়, চা বানায়, ভাত রান্না করে, ডিম ভাজি করে। আমি লক্ষ্মী হয়ে গেছি। বলো কি হয়েছে, বলো। না মানে
এত হেজিটেট করছো কেন, বলো না। আজকে আমার মুড অনেক ভালো, তুমি আমাকে যা বলবা আমি তাই শুনবো। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে গালিও দাও আমি একটু রিয়াক্ট করবো না। বলো। আচ্ছা মানে আমরা যে হুট করে বিয়ে করে ফেললাম, এইটা কি ঠিক হলো বলো? অবশ্যই ঠিক হয়েছে, কেন ঠিক হবে না? বিয়ের পর কেমন একটু নিজের মধ্যে মুরব্বি মুরব্বি ভাব আসছে না বলো? হ্যাঁ মানে তা তো একটু আসছে, মানে এই জন্যই আসলে চিন্তা হচ্ছে মানে কাজটা ঠিক হলো কিনা আর কি, বুঝছো? বলদের মতো কথা বলো না তো। মুরব্বি ভাব বলতে আমি বোঝাতে চাইছি যে জীবন সম্পর্কে এখন অন্যরকম একটা সিরিয়াসনেস কাজ করছে না, দায়িত্ববোধ কাজ করছে না। হ্যাঁ ও হ্যাঁ 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 ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ কি কি ঠিক আছে? হ্যাঁ মানে সিরিয়াস তো হতে হবে। গুড বাই। এখনো কি খেতে বসে অসভ্য জঙ্গলির মতো করো? বিয়ের দিনের খাবারের ঘটনা এখনো মনে রেখে দিয়েছো? আসলে আমাদের বিয়ের দিনটাতে না আমি অনেক এক্সাইটেড ছিলাম। কি যে উল্টা পাল্টা কাজ করছিলাম সারাটা দিন, সবকিছু গোলমাল করে ফেলছিলাম। এখন অবশ্য খুব একটা বেশি খাওয়া দাওয়া হয় না, রক্তে মিষ্টির পরিমাণটা একটু বেশি তো। বুঝলাম না। না বোঝারই কথা। যে মানুষটা সহজ সরল ভালোবাসার কথাটা কখনো সহজে বোঝেনি, একটু পেছিয়ে পড়লে মানুষটা কথাটা কিভাবে বুঝবে? ডায়াবেটিকটা একটু বেশি আমার। এখনো সব কথায় আমার দোষ ধরার অভ্যাসটা কিন্তু বদলালে না, কিন্তু স্মার্টলি প্রেজেন্টেশনটা কিন্তু শিখে গেছো। কেমন করে নিজের অসুখের কথাটা বলে ফেললে, অথচ ফার্স্টের কথা জের ধরে একটা খোঁচা কিন্তু ঠিকই দিয়ে দিলে। ইমপ্রেসিভ। সময়ের সাথে তো মানুষ বদলায়, আর বদলানোর সাথে সাথে মানুষ শেখে। তবে তোমাকে হার্ট করার জন্য আমি সত্যিই কিছু বলিনি। শুনলাম কোন ইউনিভার্সিটিতে নাকি ক্লাস নিচ্ছ? লন্ডনে, হার্ভার্ড ইউনিভার্সিটি। তোমার ওয়াইফ কি তোমার সঙ্গে ওখানেই থাকেন? আমার ওয়াইফ বাংলাদেশেই থাকে। যাক, তাহলে ভালো, বেঁচে গেল বেচারি। তোমার সব উৎপটাং কাজকর্ম থেকে, নোংরা মোজা, ভেজা টাওয়েল, নোংরা চিরুনি, কি বিচ্ছিরি জীবনযাপন। তোমার তো সব মনে আছে দেখছি এতদিন পরেও। বলবো কি করে বলো? মানে অনেক রাত হলো তো, এইবার ঘুমাতে যাও প্লিজ। না, একদম না। হ্যাঁ, সারাদিন তুমি অফিস করো, এখন এই সময় আমার, আমি এখন তোমাকে আর অন্য কিছু করতে দেবো না। বেবি, রাত 3টা বাজে, সকাল 7টা বাজে অফিসের জন্য বের হতে হবে। আর রাতটা কেন দেয়া হয়েছে বলো? এটা তো ঘুমানোর জন্য, তাই না? জানি জানি, তুমি তো সব কিছু দেখো না, আমাকে যুক্তি দেখাও, কারণ তো পুরান হয়েছে, তাই না? কি কই গেলা? হ্যালো এই তো আমি এই যে আমি। বাবা, আমি কি তোমাকে বিরক্ত করতেছি? সরাসরি বলো কিন্তু আমাকে।
না 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 না, তুমি তুমি কেন আমাকে বিরক্ত করবে বাবু? আমি ইনফ্যাক্ট মাঝে মাঝে চিন্তা করি যে মানে আমি কিভাবে তোমাকে পেলাম। মানে আমার মতো একটা ছেলে, মানে আমি যে তোমাকে পেলাম এটাই তো অনেক বেশি না? মানে কি দেখে যে তুমি আমাকে বিয়ে করেছো মাঝে মাঝে না, এটাই আমি বুঝতে পারি না, বুঝছো? ছি ছি জান, তুমি এটা কি বলতেছো? তপু, তপু তুই ঘুমাই গেছিস? না, কই না তো। তুই ঘুমাই গেছিলি? না, ঘুমাবো কেন? আরে ভালো মানুষটা রাতে ঘুমায় নাকি? ঘুমায় তো অলস মানুষটা। বল তো, লাস্ট কি কথা বলছি তোকে? তুমি বলেছ, মানে তুমি বললা হচ্ছে মানে মানে তুমি আমাকে কতটা ভালোবাসো সেটাই বললা আর কি। এই বলছি না, আমি এটা বলছি লাস্ট। ও হো হ্যাঁ, আমি একটু ভুল করলাম। তুমি বললা হচ্ছে তোমার ওই যে বান্ধবী রিটা নাকি ওর হাজবেন্ডকে কতটা ভালোবাসে, তুমি এই কথাটাই বললা আর কি। আই মিথ্যাবাদী, তুই এত মিথ্যা কথা কেন বলস? তুই জানিস ছোট ছোট মিথ্যা কথা আমার খুব মেজাজ খারাপ লাগে। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। ইস, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, তোকে ছেড়ে দেবো। হ্যাঁ, আমি একটু ঘুমাই গেছিলাম আর তোমার কাছে আমি মিথ্যা বললাম যাতে তুমি কষ্ট না পাও বেবি। মানে এতটুকু মিথ্যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিবা বললা? এটা কেমন কথা? চুপ, একদম চুপ, মিথ্যু কথাকার। শোন, আমি তোকে এখন ব্লক করব, জীবন আনব্লক করবো না। কোনোদিন যদি আমার সাথে কন্ট্যাক্টের চেষ্টা করছিস, আমি জুতা দিয়ে মারবো। আরে কি ও আল্লাহ। আরে জাফর ভাই। হ্যাঁ, তবু সাহেব কেমন আছেন? এই তো ভাই ভালো, আপনার কি অবস্থা? আছি ভালো। অফিসে তো আমাদের একজন আরেকজনের সাথে কথা বলার সুযোগ হয় না। আর বলেন না, প্রজেক্টের ক্লোজিং ডেট নিয়ে এত প্যারার মধ্যে থাকি, কারোর সঙ্গে যে কথা বলবো দিন শেষে ওই সময়টা কই। তা আপনি পারেন না, তবে আজ পর্যন্ত আপনি কিন্তু একটা ক্লোজিং ডেটও মিস করেন নাই। কনগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, পার্সোনাল প্রশ্ন। বলেন ভাই, আমরা তো কলিগ, কোনো হেজিটেশন ছাড়াই আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কি কোনো পার্সোনাল ঝামেলা আছেন? থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন যদি কমফর্ট ফিল করেন। আরে না না না, পার্সোনাল ঝামেলা থাকবে না, কোনো ঝামেলা নাই তো ভাই, সব ঠিকঠাক। না, আপনি তো ক্লাবে আসা একদম বন্ধ করে দিয়েছেন, অফিসে এসেও কারোর সাথে ঠিক মতো কথা বলেন না, তাই ভাবলাম যে কোনো সমস্যা পড়ছেন কিনা। না রে ভাই, আসলে সারাদিন প্রজেক্টের প্যারায় মানে কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে যায়, তারপর বাসায় এসে আবার এমবিএর পড়াশোনা, সবকিছু মিলিয়ে আসলে টাইমটা করা হয় না আর কি, বুঝছেন? গুড, এখনই জীবন গড়ার সময়, কাজ করে যান। শুনেন, এলাকায় যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার বড় ভাই কিন্তু কাউন্সিলর ক্যান্ডিডেট। তাই নাকি? কংগ্রেচুলেশনস, তাহলে তো ভালোই। থ্যাংক ইউ। সিগারেট নেন। আরে না ভাই, আমি তো সিগারেট ছেড়ে দিছি অনেক আগে। আরে খান, এখন তো আমরা অফিসিয়াল ডেকোরামের বাইরে না, জাস্ট ফ্রেন্ড। না ভাই, আসলে সিগারেট আজকে আর খাচ্ছি না ভাই, আমি আসি, ভালো থাকবেন। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আর কোনো কথা খুঁজে পাও না, তাই না? শোনো, আনব্লক করছি বলে এত খুশি হওয়ার কোনো কারণ নাই কিন্তু। তবু তোমার প্রতি ভালোবাসা যা ছিল সব গন, চলে গেছে। তুমি একটা অসহায় ছেলে, এতদিন একসাথে ছিলাম, একটা মায়া পড়ে গেছে, বুঝছো? বুঝছি। সব কথা কাউন্টার দিতে হবে কেন তোর? এবার দাঁড়া কি করতেছিলি এই লোকটার সাথে? সিগারেট খেয়েছিস না? কি বলো তুমি এগুলা? আরে সিগারেট কেন খাবো? আমি তোমাকে ছুঁই না প্রমিস করছিলাম। এক্স্যাক্টলি, আমাকে ছুঁয়ে প্রমিস করার পর তুই কেমনে সিগারেট খাইলি? হ্যাঁ রোহানি, সব কিছুতে না তোমার বাড়াবাড়ি, বুঝছো? আরে আশ্চর্য, আমি তখন তোমার জন্য দাঁড়া দাঁড়া অপেক্ষা করতেছিলাম, এখানে সিগারেট খাওয়ার প্রশ্ন আসবে কোত্থেকে? আবারও মিথ্যা কথা বলস তো, এত মিথ্যা কথা কেন বলস? তুই ওই লোকটার সাথে আগেও দেখছি সিগারেট খাইছিস দোকানে দাঁড়ায়, এখন তুই আবার বানায় আমার বলতেছিস না আমার জন্য ওয়েট করতেছিলি। তোমার নাম আসলে মাথায় প্রবলেম, বুঝছো রোহানি? সব কিছুতে না তুমি সবসময় খুব সন্দেহ করো। আরে আশ্চর্য, তুমি তো আমাকে বললা যে তোমার জন্য ওখানে অপেক্ষা করতে, আমি অপেক্ষা করছিলাম, ওখানে জাফর সাহেব আসলো, আমি কি কথা বলবো না ওনার সঙ্গে? আশ্চর্য।
তোর তো সাহস কম না, তুই আমার কি বলে আমি পাগল? আমার মাথায় সমস্যা আছে। তো রিক্সা থেকে নাম, রিক্সা থেকে নাম নিলে কিন্তু আমি সিনক্রেট করবো, লোকজন ডাকবো, লোকজন এসে তোর ভিডিও করে ভাইরাল করবে তোর। দেখ রোহানি আমার কথা শুনে, রোহানি প্লিজ, মানে রাস্তাঘাটে মানুষজন দেখছে, সিন ক্রিয়েট করো না প্লিজ। কি মনে করবে মানে? তোর কোনো মান সম্মান আছে নাকি? মানুষজন দেখুক না তুই যে কত বড় বাটপার, মিথ্যাবাদী। নাম নাম প্লিজ, মানুষজন শুনছে রাস্তাঘাটে। শুনো তো আমার সমস্যা কি? তোর কি মান সম্মান আছে? তুই তো রাস্তার মধ্যে দাঁড়ায় দোকানে সিগারেট খাস। নাম কিন্তু রিক্সা থেকে নাম। আই মামা দাঁড়ান দাঁড়ান, আই দাঁড়াইতে বলছি না, আপনারা দাঁড়াতেছেন না কেন? নাম 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 নাম। আরে ভাইয়া আসেন আসেন। কি হচ্ছে? কি কি? আরে টপু, আজকের এই সাকসেস পার্টি তো তোমার জন্য। আমি ওখানে কেন? আসো আসো এখানে আসো। এই দি প্লিজ। শোনো তোমরা, কোম্পানির এত বড় সাকসেসের জন্য কোম্পানির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে তপুর মার্কেটিং অ্যানালাইসিসটা আমাদেরকে এই সাকসেস হতে অনেক সাহায্য করেছে। এই জন্য তপুর প্রতি কোম্পানি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। থ্যাংকস। শোনো, আমাদের সামনে আরো অনেকগুলি প্রজেক্ট আছে। আশা করি তোমরা সবাই এই প্রজেক্টের মতো আন্তরিকতার সাথে গভীর মনোযোগ দিয়ে কাজ করবে। মনে রেখো, সাকসেস আমাদের হতেই হবে। অনেক ধন্যবাদ তবুকে। এবার তোমরা যার যার কাজে চলে যাও। থ্যাংক ইউ। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আর তপু, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, হেড অফিস থেকে আমাকে ফোন করেছিল, ট্রেনিংয়ের জন্য তোমাকে লন্ডন পাঠাবে। কি বলেন স্যার? মানে এটা তো আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ, তুমি অবশ্যই এটা রিজার্ভ করো মাই বয়। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার। সরি স্যার। না ঠিক আছে, ধরো ফোনটা রিসিভ করো, জরুরি হলে রিসিভ করো, নো প্রবলেম। না না স্যার, ওই যে ফ্যামিলি থেকে ফোন দিচ্ছিল। আসলে ফ্যামিলিটা একটা বিশাল ব্যাপার। তোমার এই সাকসেস তখনই সাকসেস হবে যখন ফ্যামিলির মানুষজন তোমার কাছে থাকবে। জি স্যার। আচ্ছা শোনো, আমি রুমে গেলাম, তোমার যে কোনো প্রয়োজনে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। ওকে স্যার, আমি তাহলে প্রজেক্টের ফাইলগুলো রেডি করে আপনার রুমে আসছি স্যার একটু পরে। ওকে ওকে, Thank you, থ্যাংক sir. ইউ, জি। বাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো রোহানি, বাবু একটা খুশির সংবাদ আছে, যেটা শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তোর সাথে থাকলে যে কোনো মানুষ এমনিতেই পাগল হয়ে যাবে, খুশিতে পাগল হবে না। কি হয়েছে বাবু তোমার? তোর বাবুর আমি কুষ্টি গেলে তুই অফিসে যাস কেন? মেয়েদের সাথে ঘষাঘষি করতে? বাবু তুমি সব কি বলছো? আমাদের অফিসের লাস্ট প্রজেক্টের সাকসেস পার্টি হয়েছে আজকে। সেই সময় সবাই মিলে কেক কাটলো আর সবাই সবার সঙ্গে ছবি তুলেছে। এখানে তুমি ঘষাঘষির কি দেখলে? সবার সাথে ছবি তুলছিস, পার্টি করছিস, আর ওই মেয়েটা কি যেন নাম তোর অফিস কলিগের, মায়া নাকি? ওই মেয়েটা ছবি আপলোড করছে, ওর প্রোফাইলে ঢুকে দেখি তোর সাথে ঘষাঘষি করে যেরকম চিপকায় চিপকায় ছবি তুলছে এক একটা ফেসবুকে। আর তুলে তো তোর কোলে উঠে যায় তো। প্লিজ রোহানি, ডোন্ট বি সিলি প্লিজ। একটা অফিসে কাজ করলে ফিমেল কলিগদের সঙ্গে সামাজিকতার জন্য যতটুকু মিশতে হয় আমি ঠিক ততটুকুই মিশি। এখন ইস্যুটাকে তুমি প্লিজ কাইন্ডলি ঝগড়ার পর্যায়ে নিয়ে যেও না। কি বললি তুই? আমি সারাদিন ঝগড়া করি তোর সাথে? আমি করি ঝগড়া? তুই নিজে কি মনে করস তুই শাহরুখ খান, সালমান খান, আমির খান? কে তুই? তোর সাথে মেয়েরা ছবি তুলতে যাবে? জীবনও না, আমি তোরা চিনি না। তুই গেছিস মেয়ের সাথে ছবি তুলতে, রাইট? তুমি না একটা অরিজিনাল হিপোক্রেট, বুঝছো? তোর সাহস কম না, তুই আমাকে হিপোক্রেট বললি? দিন দিন তোর বার বেরিয়ে যেতেছে। তো ভুলে গেছিস যে ঢাকা শহরে আমি যদি না খাওয়াতাম, আমি রোহানি তোকে না খাওয়ালে তুই না খেয়ে থাকতি। আমি তোকে কি দেই নাই বল? তোর বাসার থালা বাটি চাদর, বিছানার চাদরটা পর্যন্ত আমার কেনা, টাওয়ালটা পর্যন্ত আমার কেনা, প্রত্যেকটা জিনিস আমার কেনা। তুই কি মনে করছিস
তুই এগুলা সব কিছু করবি আর আমি খালি চুপচাপ দেখবো? অকৃতজ্ঞ মানুষজন আমি পছন্দ করি না কিন্তু তপু। তুমি এসব আমার জন্য করেছো সেটা আমি অস্বীকার করছি না এবং করবো না, কিন্তু কেউ যদি কারোর জন্য কিছু করার পর সেটা বারবার মনে করিয়ে দেয় তাহলে সেই করার কোনো মূল্যই থাকে না। শোন, এত বড় বড় কথা না তোর মুখে মানায় না। আমি রোহানি না খাওয়ালে তো তুই না খেয়ে মরে যেতি। ছোট লক্ষ্য থাকার, তোর সাথে আমি থাকবো না, তোমার ডিভোর্স দিয়ে দেবো। রাখতে ফোন, জীবনও ফোন দিবি না আমাকে। ফালতু। আমরা কি ম্যাচিওর ছিলাম তাই না? এখন কথাগুলো ভাবতে হাসি পায় জানো। অ্যাকচুয়ালি ওই সময়টা আমাদের জন্য খুবই টাফ টাইম ছিল। কেউ কাউকে ঠিক বুঝে উঠতে পারতাম না। টাফ টাইম আমাদের পুরোটাই তো ভুল ছিল। ভুল বলাটা ঠিক হবে না হয়তো, কারণ ওই সময়টাতে একজন আরেকজনকে হয়তো এতই ভালোবাসতাম, একজন আরেকজনকে নিয়ে ইনসিকিউর থাকতাম। কোন সময় যে একজন আরেকজনকে হারিয়ে ফেলি আসলে আমরা নিজেরাই বুঝিনি, তাই না? তাহলে এত এত কিছু করে লাভ কি হলো বলো? একসঙ্গে থাকা তো হলো না। তাহলে এত ঝগড়া, এত পাগলামি, এত ভালোবাসাবাসি বোঝানো, কি লাভটা হলো বলো তো? এই না থাকাটাও মনে হয় আমাদের ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য। ভালোই বলেছ। দেখো, ওই সময়ে যদি আমরা আলাদা না হয়ে যেতাম হয়তো আজ পর্যন্ত শুধু একজন আরেকজনের শুধু দোষী খুঁজে বেড়াতাম। আমার কিন্তু তা মনে হয় না। সময়ের সাথে সাথে বোধহয় আমরা আরো ম্যাচিওর হয়ে উঠতাম। হয়তো আমরা দুজন দুজনের সমস্যাগুলোকে ফেস না করে দুজন দুজনের সমস্যাগুলো থেকে পালানোতে ব্যস্ত ছিলাম। হয়তোবা, কিন্তু এখনো তোমার প্রতি আমার যে টান, যে মায়া, সেটা কি থাকতো বলো? আমি এখনো আমার খোলা বারান্দায় বসে মাঝে মাঝেই তোমার কথা ভাবি, বৃষ্টিতে ভিজি, তোমাকে মিস করি। এসব বলো না তো, এসব বলো না, গায়ে কাটা দিয়ে ওঠে। তাছাড়া তোমার ওয়াইফ এসব কথা শুনতে পারলে কি ভাববে বলো তো? আরে বন্ধু, তোর কোথাও খুঁজে পাই না। রোহানের সাথে সম্পর্ক হওয়ার পরে তোর যে কি হয়েছে তাই অন্য কিছু চিন্তা ভাবনা না করে তোর অফিসে চলে আসলো। না তো অসুবিধা নেই। আর দেখ, ওই যে সারাদিন অফিস, তার উপর MBA ক্লাস টাস সব কিছু মিলাই না, মানে ঠিক টাইমটা করতে পারতেছি না, তোদের সঙ্গে দেখাই হয় না এখন আর। আসলে তুই কোথায় যাবি, কোথায় মুভ করবি, এটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। আসলে আমরা যে এতক্ষণ কথা বললাম, ওই যে করিম চাচার
ফ্ল্যাটটা বিক্রি হইতেছে, ওটা তো আমরা সবাই মিলে নেওয়ার জন্য প্ল্যান করছি। তুই দেখ আমাদের সাথে শেয়ার হইতে পারিস কিনা। আচ্ছা একটু ভেবে আমি তোকে জানাই, বুঝছিস, কারণ নতুন চাকরি তো বুঝিস, একটু প্রেশারে আছি। হ্যাঁ দেখি ইস্যুটা তোরা যেহেতু আছিস তাহলে তো আমার জন্য একটু ভালো। আচ্ছা আমি তোকে জানাবো, বুঝছিস। আরে কি খাবি বল, আমি অর্ডার করি। আরে কিচ্ছু না, আরে তোর অফিসে তুই যে এতক্ষণ সময় দিলি এটাই অনেক। আরে না খাবো, তুই জানো না কি খাবি আমাকে বল। ওয়েট, আমি একটা কাজ করি, আমরা দুজনের জন্য। আরে রোহানি, জোস, খুব সুন্দর আড্ডা জমছে না অফিসে? অফিস ছুটি হয়ে গেছে তো, জানো না? আর তুমি তো তোমার ডেট এক্সপায়ার ফ্রেন্ডের সাথে অফিসে বসে বসে আড্ডা দিচ্ছ, চিল করতেছো, বাইরে হ্যাং আউট প্রোগ্রাম হচ্ছে না। আর কোন রেস্টুরেন্টে যাবা? রোহানি। ওকে তবু তোরা কথা বল, আমি আচ্ছা শিবা, হ্যাঁ আমি তোর সাথে যোগাযোগ করতেছি, তুই যা। তোমার ফ্রেন্ড চলে গেল কেন? নাটকটা দেখে যায় তো? না, চলে যাওয়ার তো কোনো দরকার নেই, তাই না? এখানে দাঁড়া দাঁড়া নাটক দেখতো, ফুল নাটকটা শেষ হতো। তুমি শিপুর সামনে কথাটা না বলতে পারতে প্লিজ। কেন, কি সমস্যা? শিপুর সামনে বললে কি সমস্যা? তোমার এই ডেট এক্সপায়ার ফ্রেন্ডকে আমি কি কেয়ার করি? ডু ইউ থিঙ্ক? আচ্ছা ফোন কেন দিয়েছিল বলো? ফোন কেন দিয়েছিলে? তুমি আমার ফোন ধরো না কেন, এটা আগে তুমি বলো। ফোনটা কেন সাইলেন্ট করে রাখো? তোমার ফ্রেন্ডের ফোন তো ঠিকই ধরছো, ফোন ধরছো, প্ল্যান করছো, তারপর তো ফ্রেন্ড আসে, আদারওয়াইজ তো আসবে না এমনি এমনি, না? রোহানি, কিন্তু তুমি ভুলে গেছো তো, আমি তোমাকে মনে করে দিই। ওয়েট, তুমি এই যে চাকরিটা করতেছো, যে চাকরিটার জন্য আমাকে ইগনোর করতেছো, এই চাকরিটার সিভি আমার টাকায় প্রিন্ট আউট করা। অ্যান্ড দেন অ্যানাদার থিং, যখন নাকি ঢাকা শহরে তুমি আসছো, তোমার টাকা ছিল না জামা কাপড় কেনার, আমি তোমাকে টাকা দিছি। এই রোহানি তোমাকে টাকা দিছে, সাপোর্ট দিছে তোমার ড্রেস কেনার জন্য, তোমার সব কিছু করার জন্য। ইনাফ ইজ ইনাফ রোহানি, প্লিজ। আমি কখনো অস্বীকার করিনি যে তুমি আমার জন্য এসব করনি, কিন্তু তার মানে এটা না যে প্রতি পদে পদে তুমি আমাকে এসব মনে করিয়ে দিয়ে আমাকে মেন্টালি রেপ করবে। লেবুর মতো কচলায় আমাদের সম্পর্কটাকে তিতা করো না প্লিজ। তিতা লাগতেছে না? খুব তিতা লাগতেছে আমাকে এখন। শোন, তুই তো একটা অকৃতজ্ঞ, তুই তো ভালোবাসা বুঝোস না। কিসের ভালোবাসা বুঝবো? হ্যাঁ তুমি খুব ভালোবাসা বোঝো। তুমি যেটাকে ভালোবাসা মনে করো না সেটা আসলে ভালোবাসা না। ভালোবাসার জন্য দুইটা মানুষের অ্যাডজাস্টমেন্ট লাগে, স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, যেটা আমি করার চেষ্টা করি প্রতিনিয়ত, যেটা তুমি করো না। আসছে ভালোবাসা শেখাতে। রনি, কি ব্যাপার? এত দেরি করলি কেন? আর ফোনটা তো ধরছিস না। তুই বস, তোর সাথে আমার কথা আছে। কি বলবো, তাড়াতাড়ি বলো না। এমনি মেজাজ খুব খারাপ, রাস্তায় জ্যাম, পরীক্ষার প্রেশার, সব কিছু মিলায় না একদম বিরক্ত আমি। আর এমন কিছু বলো না দয়া করে যাতে আমি আরো ইরিটেটেড হয়ে যাই, প্লিজ। তোকে ফোন করেছিল, তোকে ফোনে না পেয়ে টেন্ডিতে ফোন করেছিল। আমি বুঝতে পারছি না, তুই তো আমার কাছে সব কিছু বলিস, তাহলে কেন ছেলেটাকে এত প্রেশারে রাখিস? ওকে তো ভালোবাসিস। ভালো লাগে, প্রেশার রাখতে মজা লাগে। আর আমি তপুকে ভালোবাসি, তপুও আমাকে ভালোবাসি, এই ব্যাপারে কোনো ডাউট নেই মা। তাহলে পেনগুলোকে কেন দিস? ওই যে বললাম মজা লাগে। আমি যতই ওর সাথে ঝামেলা করি, যত ওকে বেশি প্যারা দিই, তত আমার কাছে নত হয়, তত আমাকে সরি বলে, আমাকে ইম্পর্টেন্স দেয়। এই ব্যাপারটাই আমি অনেক বেশি এনজয় করি মা। বাট প্রত্যেকটা রিলেশনের কিন্তু একটা টেম্পারমেন্ট আছে, আর এটা যখন শেষ হয়ে যায় না, তখন রিলেশনটাই ভেঙে যায়। নো চান্স মা, তপু সব নিয়মের বাইরে। হলে তো ভালোই, কিন্তু একটা কথা মনে রাখবি, তপু মানুষ, আর সব মানুষেরই একটা লিমিটেশন আছে। ওর লিমিট আমি জানি মা। তপু কখনোই রিলেশনশিপ নষ্ট হতে দেবে না, আমাকে ছেড়েও কখনো যাবে না। তোমাকে এসব নিয়ে টেনশন করতে হবে না তো, বাদ দাও তো। তোর বাবা আজকে সিডনি থেকে ফোন দিয়েছিল, সে তোর জন্য একটা ভালো ছেলে দেখেছে, সেটা নাকি ভালো, তোকে সিডনিতে নিয়ে যাবে। ভালো তো, খুব ভালো। তুমি কি বলছো? আমি কিছু বলিনি, চেপে গেছি। দ্যাটস গুড, থ্যাংক গড। তোমার কিছু বলার দরকার নেই মা, বাবাকে সময় মতো আমি সব বলতেছি। লন্ডন যাওয়ার দিন যত ঘনিয়ে আসছিল
আমার বুকের ধুকপুকানিটাও তত বাড়ছিল। বুঝতে পারছিলাম না কিভাবে সবকিছু সামলাবো। আমি লন্ডন টাইমসে প্রথম যে ইন্টারভিউটা তোমার পড়েছিলাম, কেন যেন আই ফিল ও প্রাউড অফ ইউ। ওই সময়টা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সময় ছিল, কিন্তু আমার ইন্টারভিউ যে তোমার চোখে পড়বে এইটা আমি এক্সপেক্ট করিনি। আমি এখন পর্যন্ত তোমার সব লেখা, সব মার্কেট রিভিউ পড়েছি। মানে কিছু কিছু ছোট ছোট মার্কেট রিভিউ লিখেছো না, সেগুলো আছে আমার কালেকশনে। ও মাই গড, আই মিন এইটা একটু বেশি বেশি হয়ে গেল না? এই সপ্তাহের গল্প বা উপন্যাস না, জাস্ট বিজনেস রিলেটেড কিছু অ্যানালাইসিস অ্যান্ড ছোটখাটো সাজেশনস এইগুলা পড়েছি ঠিকই, কিন্তু কিছু কিন্তু বুঝিনি। কেন পড়েছি সেটা জানতে চাইলে কিন্তু বলতে পারবো না। তুমি সত্যিই ভালোবাসতে পারো রোহানি, কিন্তু এক্সপ্রেস কিভাবে করতে হয় সেটা বোঝো না। তোমার হাজবেন্ড নিশ্চয়ই অনেক লাকি। অফকোর্স লাকি। তোমার হাজবেন্ড কি আমার মতোই আগোছালো, এলোমেলো? একদম তোমার মতো। তাহলে তো আমার থেকে মুক্তি পেয়েও তোমার আর কোনো লাভ হলো না। কিছু কিছু সময় মানুষ চাইলেও মুক্তি পায় না। কিছু কিছু অদৃশ্য শেকল সেই সম্পর্কগুলোকে ভাঙতে দেয় না। এই কথাগুলো যদি তুমি আগে বুঝতে, আমাদের জীবনটাই অন্যরকম হতে পারত। এই কথাটা বলে কি তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যেতে পারো তপু? বোঝার দায়িত্ব যেমন আমার ছিল, তেমনি বোঝানোর দায়িত্ব কিন্তু তোমারও ছিল। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না রোহানি। যে চেষ্টায় কোনো রেজাল্ট আসে না, চেষ্টাই বলে মানুষ, তাতে কোনো লাভ হয় না। আচ্ছা বাদ দাও, আমরা আবার হাইপারনেসের দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিব, থ্যাঙ্কস। আসলে তপু ভাইয়া, অনেক দিন ধরে আসলে একটা কথা আপনাকে বলবো বলবো করে ভাবছি, বাট বলা হচ্ছে না। আপনি যদি কিছু মনে না করেন, আপনার সাথে আসলে শেয়ার করতে চাই। আরে কি যে বলো মায়া, তুমি আমার ছোট বোনের মতো, এনিথিং ইউ ক্যান শেয়ার, কোনো অসুবিধা নেই, বলো। তপু ভাইয়া, আপনি আমাকে ছোট বোনের মতো মনে করেন, কিন্তু আমি কিন্তু করি না। আসলে আমি অফিসে যেদিন থেকে জয়েন করেছি সেদিন থেকে আপনি আমার ক্রাশ। আর যখন দেখলাম আপনি আসলে অফিসিয়াল ট্রেনিংয়ের জন্য লন্ডন চলে যাচ্ছেন, তখন ভাবলাম যে আপনাকে কথাটা আজ না বললে আর বলা হবে না। অ্যাকচুয়ালি কথাটা না বললেই পারতে মায়া, আসলে অন্যভাবে নিও না। আমি ম্যারিড, আমার ওয়াইফের নাম রোহানি, আর আমি ওর প্রতি 100% লয়াল। ও আচ্ছা, আপনি কি তার সাথে হ্যাপি? হ্যাঁ, হ্যাপি তো অবশ্যই। ইয়েস, শি ইজ ক্রেজি, বাট
she loves me. না আসলে আপনি মাঝে মাঝে অফিসের মধ্যেই ফোনে যেভাবে চিৎকার করেন আসলে বোঝার উপায় নাই যে আপনি কতটা হ্যাপি। যাই হোক, আসলে আপনার ভালো মন্দ আপনিই বুঝবেন। আসলে জানো মায়া, বাইরে থেকে মানুষের সম্পর্ককে জাজ করা যায় না। ওর সাথে আমার ঝগড়া হয় ঠিকই, কিন্তু আর এই ঝগড়াটাই ওকে আমার আরও কাছে নিয়ে আসে। আসলে আপনার এই চিন্তা ভাবনার জন্যই কোনো মেয়ে বারবার আপনার প্রেমে পড়তে পারে। আপাতত সেটা আমার ওয়াইফ হলেই ভালো। হ্যাঁ বুঝেছি, আপনার সাথে আমি কথা বলতে পারবো না, আর আপনার জায়গা থেকে আপনি সরবেনও না। তুমি এদিকে কখন ফোন দাও আমাকে? আজ যে ফোন দিলে তুমি ধরতাম। আচ্ছা বসো বসো বসো। কি হয়েছে, তুমি এইভাবে কথা বলছো? এটা আমার অফিস। জানি এটা তোমার অফিস, আর তোমার অফিসে আমি স্পাইগিরি করতে আসিনি। আসলাম কিছু শার্ট কিনছি, সেগুলো দিতে। কে জানে তুমি তো ব্যস্ত, ছাদে অফিস কলিগের সাথে, সুন্দরী মেয়ে কলিগের সাথে কফি খেতে ব্যস্ত। তোমার সমস্যাটা বলবো একটু? হ্যাঁ, আশ্চর্য, এটা আমার অফিস। আমি একটা অফিসের কলিগের সঙ্গে কফি খেতে পারবো না নাকি? সবকিছু তুমি তোমার নিজের মতো করে ভাববে? আশ্চর্য, সবকিছুকে তুমি এত কমপ্লিকেটেড করে ফেলো কেন? হ্যাঁ, ও আমি কমপ্লিকেটেড ভাবি? এখন আমার সমস্যা যে আমার চিন্তায় ঝামেলা। তুমি তোমার এত বড় অফিস রেখে ছাদে যাবা সুন্দর একটা মেয়ে কলিগের সাথে কফি খেতে, আর অ্যাজ আ ওয়াইফ আমার সেটাকে পজিটিভলি দেখতে হবে। কমপ্লিকেটেড হতে আমি দেখতে পারবো না। ইটস নট আ কমপ্লিকেটেড থিং, রাইট? আস্তে কথা বল প্লিজ। আর তুমি যদি অ্যাজ এ ওয়াইফই চিন্তা করো, ভাবো, সেটা আমার অফিসে এসে কেন? বাসায় গিয়ে ভাবো, বাসায় যাও। এখন সব তো আমার, আমি কেন আসছি এখানে, রাইট? আসলে তো তবু সব তো আসলে আমারই দোষ। রাস্তা থেকে একটা ছেলেকে এনে বিয়ে করছি, অ্যান্ড দ্যাটস মাই প্রবলেম। তুমি তো বুঝবে না এইসব। একটা মেয়ে তোমার কোলের মধ্যে উঠে এসে বসবে, সে ছবি আপলোড করবে ফেসবুকে, চিপকায় চিপকায়, অ্যান্ড ওগুলো আমাকে অ্যাজ আ ওয়াইফ খুব পজিটিভলি দেখতে হবে। আই ক্যান সে আ ওয়ার্ড ইভেন। প্রবলেম আসলে আমার তবু। তুমি বাসায় যাও, তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। তুমি বাসায় যাও। কিসের পরে কথা? তোমার সাথে আমার কোনো কথা নেই, পরের কোনো কথা নাই তোমার সাথে আমার। বিকজ আই এম নট গোনা টেক দিস। অ্যান্ড ইউ নো হোয়াট, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমার ফ্যামিলিতে ঝামেলা, বাপ মা কিছু শিখানো। বাপ মা নিয়ে আর একটা কথা না। যাও তুমি, যাও। কি হয়েছে মা? কাঁদছিস কেন? আনন্দে কাঁদতেছি। আমার সাথে মেজাজ করে তো কোনো লাভ নেই। আমার সাথে মেজাজ করে তো তোর প্রবলেম থেকে বেরোতে পারবি না। বরং তুই আমাকে তো সমস্যাটার কথা বল, দেখবি একটা সলভেন্সের রাস্তা খুলে গেছে। মা তুমি বাবাকে ফোন করো, বাবাকে ফোন করে বলো যে আমি সিডনি চলে আসবো, বাবার কাছে চলে যাব। আমি আর কোনো দিন দেশে ফিরবো না, কোনো দিন না। তাহলে যে তপুকে ভালোবাসা, গোপনে বিয়ে, এই যে বাবার অবাধ্য হওয়া, এসব কি মূল্যহীন? আমার কাছে সব মূল্যহীন। কোনো কিছু কোনো দাম নাই আমার কাছে। তুমি কি এখন বাবাকে বলবা নাকি আমি বলবো? দেখ, তোর এই শর্ট টেম্পারেচারের জন্য না তোর জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। রোহানি, তুই আমার মেয়ে, আমার মতো ভালো তোকে কেউ চেনে না। আমি জানি মা, তুই অনেক ভালো মনের একটা মেয়ে। তোর মতো ভালো মেয়ে না এই জগতে খুব কম হয়।
কিন্তু তোর এই রাগ তোকে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষ হিসেবে তৈরি করে। আমি কিচ্ছু জানি না। আমার দাবি খাটানোর একটা জায়গায় ছিল, তবু সে জায়গাটা আজকে শেষ হয়ে গেল। তুই তবুর সাথে খুলে বল সবকিছু, তোর চাওয়া পাওয়াগুলো বল, তুই কি চাস, কি করতে চাস। সে জায়গাটাই শেষ হয়ে গেছে মা। প্লিজ মা, এখন দয়া করে আমাকে আর কোনো সাজেশন দিতে এসো না, আমি নিতে পারবো না। তুমি বাবাকে জাস্ট ফোন করে বলো যে আমি বাবার কাছে চলে যাব, আর কখনো আসবো না এখানে, and that's final. এটা কাউকে দিয়ে দিও। জি, আমি হসপিটালের কাছে আছি। জি জি, রিপোর্ট পেয়েছি। 15 মিনিটস। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি। তোমার চলে যাবার সময় হয়েছে। চলে যাবে নিশ্চয়ই। তোমার বউ বাচ্চার কথা তো কিছু বললে না, শুনি। তুমি আমার সব খবর রেখেছো রোহানি। এই খবরটা কি তুমি রাখোনি যে আমি শুধু একটা বার বিয়ে করেছিলাম? তারপর একটা ইতিহাস। গুড, ভেরি গুড। তবু আমি না হয় ইম্পালসিভ ছিলাম, ইম্যাচিওর ছিলাম, অনেক সমস্যা ছিল আমার। তুমি তো আমার মতো ইম্পালসিভ ছিলে না, তোমার মাথা ঠান্ডা ছিল, কুল কাম স্বভাবের মানুষ তুমি। এতটা দিন চলে গেল, একটা বারের জন্য আমার খোঁজ নিলে না। আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি, কোনো কিছুই জানতে চাওনি। আমি লন্ডন যাওয়ার পর তোমার বাসায় ফোন করেছিলাম। তোমার মা বলেছিলেন তুমি সিডনি চলে গেছো। আর তুমি 2-2-4 মিলে ফেলে ভেবে নিলে যে আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার সেটা কি করছি। স্বাভাবিক না মিসেস রোহানি? একটা কারেকশন আছে, মিসেস রোহানি না, মিসেস তপু। মানে কিছু না, সিডনি গিয়েছিলাম বাবার স্পন্সরে, পালাতে চাইছিলাম তোমার কাছ থেকে, পারি নাই। আমার ভালোবাসার টান, এই সম্পর্কের টান বারবার আমাকে ফিরিয়ে আনছিল। তোমার সমস্যা কি জানো? তুমি সব বলো, বোঝো, কিন্তু অনেক অনেক দেরিতে। কি ভাবছো? রিঅ্যাক্ট করব? করব না। তবু ভালোবাসার একটা ভাষা আছে, তুমি তো জানো আমি সব কিছু একটু দেরিতে বুঝি, শিখতে দেরি হয় আমার। দেখো না, কিছু না বলে কিন্তু দুজনকে ভালোবাসি কথাটা বলে ফেললাম। জাস্ট আমি বুঝেছি একটু দেরিতে। দেরি হলেও তো বুঝতে তো পারো। এটাই তুমি। I love you, Rohani.
I love you so much. I love you. I love you too.